This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু হলো এসআইআর এর শুনানি। সূত্রের খবর, প্রথম পর্যায়ে শুনানি হচ্ছে প্রায় 32 লক্ষ ভোটারের। মূলত নো ম্যাপিং ভোটারদের কাছেই যাচ্ছে নোটিশ। চাওয়া হয়েছে যাবতীয় নথি। কমিশন সূত্রে জানা গিয়েছে শুনানি কেন্দ্রে প্রথমে সই সংগ্রহ করা হচ্ছে ভোটারদের, তারপরেই ছবি তুলে আপলোড করা হচ্ছে কমিশনের পোর্টালে। মিলিয়ে দেখা হচ্ছে সই বা ছবি সেই ভোটারের কিনা। আপলোড করা হচ্ছে ভোটারের দেওয়া নথিও। পূর্ব বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি মনতোষ রয়েছেন আমাদের সঙ্গে। মনতোষ, এই মুহূর্তে সেখানে এসআইআর এর শুনানি শুরু হয়ে গিয়েছে, যারা আসছেন তারা কি বলছেন? দেখো, প্রথমেই তোমায় জানাই যে পূর্ব বর্ধমান জেলায় 1,01,018 জন তাদেরকে কিন্তু এই নো ম্যাপিং ভোটার হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে শুনানির জন্য ডাকা হচ্ছে। এবং আজ সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরের বাইরে তোমায় দেখাই যারা নাগরিক রয়েছে তাদের লাইন রয়েছে এবং এখানেই 11টি ভেন্যু করা হয়েছে দুটো বিল্ডিংয়ে এবং যে সমস্ত জেলার বিডিও অফিসগুলো রয়েছে সেখানেও কিন্তু শুনানি পর্ব একই রকমভাবে চলছে। এবং যাদেরকে এখানে শুনানির জন্য ডাকা হচ্ছে তাদের কি কোন কাগজপত্রের কী সমস্যা রয়েছে, কারো নামের বানানের ভুল রয়েছে, কারো বার্থ সার্টিফিকেটের সমস্যা, এই সমস্ত সমস্যা যাদের রয়েছে তাদেরকে এখানে ডাকা হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই যারা এখানে নাগরিক রয়েছে তাদের শুনানির জন্য ডাকা হচ্ছে তারা কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে শুরু থেকে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও জানাচ্ছে যে এই স্বচ্ছ যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা এখানে তৈরি করার প্রয়োজন আছে এবং সেই কারণেই তারা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। এবং যেটা আমরা দেখছি যে সকাল থেকেই যারা নাগরিক রয়েছে তাদেরকে এখানে ডাকা হয়েছে নো ম্যাপিং ভোটার হিসেবে, তারা কিন্তু আসছেন। এবং তাদের এখানে যারা মাইক্রো অবজারভার রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, যারা এখানে কর্মরত রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো দেখাচ্ছেন এবং সেগুলো দেখিয়ে এগুলো জমা করে এখান থেকে বেরোচ্ছেন। এবং সকাল থেকে কিন্তু লম্বা লাইন পড়ে গেছে জেলা শাসকের দপ্তরের বাইরে, যেখানে মোট 11টি ভেন্যু রয়েছে এবং 11টি ভেন্যুতেই কিন্তু এই দপ্তরে, জেলা শাসকের দপ্তরে 11টি ভেন্যুতে কিন্তু সকাল থেকে যারা নাগরিক রয়েছে তাদের নো ম্যাপিংয়ের জন্য ডাকা হয়েছে চিহ্নিত করে, তারা কিন্তু আসছেন এবং তাদের কাগজপত্র এখানে প্রয়োজনীয় কাগজপত্র নথি যেগুলো দেখাচ্ছে। একেবারেই তারা কিন্তু তাদের যে নথি সেই নথিগুলো নিয়ে এসেছেন, সেই নথিগুলো দেখাচ্ছেন তারা। আপডেটের দিকে তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। এর পাশাপাশি বারাসাতে সেখানেও শুনানি শুরু হয়ে গিয়েছে। এক এক করে যাদেরকে ডাকা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন এই কেন্দ্রে। শুরু হয়ে গেল শুনানি পর্ব। বারাসাত ব্লক 1-এ একটার পর একটা কাউন্টার খোলা হয়েছে। মোট 1 থেকে 19 পর্যন্ত কাউন্টার খুলে দেওয়া হয়েছে। সেই কাউন্টারে এক একটা সময়ে বিভিন্ন স্লট ভাগ করে মানুষ আসবেন, যাতে একসঙ্গে বেশি গ্যাদারিং না হয়। এখন প্রশ্ন হচ্ছে, যাদেরকে শুনানিতে ডাকা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু কনফিডেন্ট, কারণ তাদের কাছে পুরনো দিনের কাগজ রয়েছে। কোনো কারণে 2002-এ তাদের নাম কেটে গেছিল, সেই সময় কেটে যাওয়ার ফলে তার নাম এই আনম্যাপড হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তাকে শুনানিতে ডাকা হয়েছে। কিন্তু তারা আসছেন, তাদের যে সমস্ত প্রয়োজনীয় নথি, সেই প্রয়োজনীয় নথিগুলো তারা জমা দিচ্ছেন এবং তারা মনে করছেন যে তাদের নাম আবার পুনরায় উঠে যাবে, তাদের সমস্যা হবে না। এনোমিনেশন ফর্মের সঙ্গে সঙ্গে আর কি কি কাগজ তারা জমা দিচ্ছেন সেটাই যারা জমা নিচ্ছেন তারা বুঝে নিচ্ছেন এবং তাদের সাইন করিয়ে নিচ্ছেন। তার সঙ্গে যারা জমা দিচ্ছেন তাদের একটা ছবি তুলে রাখা হচ্ছে এবং এই সমস্ত ডকুমেন্টস পরবর্তীতে আপলোড করে দেওয়া হবে এবং তারপর নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে সেই পরিপ্রেক্ষিতে যার কাগজ সঠিক থাকবে তার নাম উঠে যাবে। কিন্তু যাদের কাগজে কোনো রকম ডিস্টার্ব থাকবে বা পুরনো দিনের যে সমস্ত নথিগুলো চাওয়া হয়েছে সেগুলো থাকবে না, তাদের নাম কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। ছেলের সব ডকুমেন্টস আছে, এখন হিয়ারিংয়ে ডেকেছে। কিছু এদেশে জন্ম, বারাসাত হসপিটালে, স্কুলে কলেজে পড়েছে, অথচ এখন তাকে হিয়ারিংয়ে ডেকেছে। বাকি কাগজ ওই 1999 সালের আমাদের আসে, 1927 সালের বলছিল, আমরা সেটা দেখাতে পারছি না। ভয়ের কিছু নেই, কি আছে আমাদের তো এসেছি তো মানে আমরা অনেক আগে, কিন্তু নাম নেই। এখন কি করব, নাম তুলতে পারিনি, 19 বার জমা দিছি, নাম ওঠেনি। নাম উঠেছে পরে, যার জন্য হিয়ারিংয়ে ডেকেছে। এসছি, যা কাগজ আছে দিচ্ছি জমা। ডেকেছে আমাকে হিয়ারিংয়ে, কাগজপত্র আমি জমা দিয়েছি, আমার যা ডকুমেন্টস আছে তাই আমি জমা দিয়েছি এবং আমার বাবা চাকরি করতো, সে কাগজ আমি দিয়েছি। 2002-এ আপনার নাম ছিল না? না, 2002-এ আমার নামটা কেটেছে, আবার 2003-এ আমার নামটা উঠেছে। যখন উঠেছে তখন আমার পুরান আই কার্ডটা নিয়ে গেছে আর নতুন আই কার্ড দিয়েছে।
দেখুন, রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর এর শুনানি শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং জেলায় শুরু হয়েছে এসআইআর এর শুনানি। জেলার 48টি কেন্দ্রে চলছে শুনানি, যার মধ্যে শিলিগুড়িতে 11টি কেন্দ্র, এসডিও অফিস ছাড়াও 10 জায়গায় হচ্ছে শুনানি। 1,21,000 আনম্যাপড ভোটার রয়েছে দার্জিলিংয়ে। প্রথম দিন শুনানি হবে প্রায় 5,000 জনের। একদিকে যেমন এই ভোটাররা এসে গিয়েছেন, যত বেলা বাড়ছে ভোটাররা আসছে, অন্যদিকে রাজনীতির কথায় আসি। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। একদিকে আছেন তৃণমূলের নেত্রীরা, অন্যদিকে ওপাশে আছেন বিধায়ক শঙ্কর ঘোষ। আমি প্রথমে রাজ্যের শাসক দল তার সঙ্গে কথা বলে নিই। পাপিয়াদি, এই যুদ্ধ চলছে রাজনৈতিক, একদিকে শঙ্কররা রয়েছে, একদিকে আপনারা আছেন, বিজেপি তৃণমূল, মাঝখানে ভোটাররা। এটা ঠিক রাজনৈতিক যুদ্ধ বললে আমরা ভুল বলবো। এটা গণতন্ত্রের উপর প্রহসনের একটা যুদ্ধ আমরা বলবো, মানুষকে হয়রান করার একটা পদ্ধতি বলবো। এবং এর জন্য দায়ী আমাদের অবশ্যই নির্বাচন কমিশন, যারা হচ্ছে বিজেপির বি টিম হয়ে কাজ করছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার। রাজ্য জুড়ে বিজেপি সিএএ ক্যাম্প করছে। আজকে অবশ্য বিজেপি চওড়া মুখে বলছে সেই সিএএ সার্টিফিকেটকেই কমিশন গ্রাহ্য করছে, যে কারণেই এই মুহূর্তে আবারও হিয়ারিংয়ের মুহূর্তে শঙ্কর ঘোষেরা এইভাবে বসে আছেন শিলিগুড়িতে। কি উদ্দেশ্য শঙ্করদা? দুটোই উদ্দেশ্য রয়েছে। এক, যারা হিয়ারিংয়ে যাদের নাম এসছে তাদেরকে তাদেরকে সহযোগিতা করা, এবং তার পাশাপাশি যে কথাটা বারবার করে বলা হয়েছে যে সিএতে আবেদন করার, সে সম্পর্কেও মানুষকে অভিহিত করা। দুপক্ষই কিন্তু তাদের রাজনৈতিক যে উদ্দেশ্য এবং ভোটারদেরকে নিয়ে তাদের যে উদ্বেগ দুশ্চিন্তার কথা বলছেন, একই সঙ্গে স্বচ্ছভাবে নির্বাচন হোক, যে কারণে এসআইআর জরুরি বলছেন। তবে তৃণমূল বলছে ভোটারদের হয়রানির কথা, তৃণমূল বলছে কমিশন এবং বিজেপি এ টিম বি টিম হিসাবে কাজ করছে। অন্যদিকে বিজেপি বলছে এই মৃত ভোটার, ভুয়ো ভোটার, এই সমস্ত বাদ দিয়ে স্বচ্ছভাবে নির্বাচনের উদ্যোগেই এই এসআইআর অত্যন্ত প্রয়োজন। তবে সব মিলিয়ে যে আনম্যাপড ভোটার এই মুহূর্তে এখনও রয়ে গিয়েছে, সেই আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে ম্যাপিং করার প্রয়োজনেই আজ থেকে হিয়ারিংটা শুরু হলো। শিলিগুড়িতে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ রয়েছেন যাদের ম্যাপিং করা যাচ্ছে না, যে কারণে তাদের ডাকা হয়েছে। প্রচুর মানুষ এসেছেন, তৃণমূল নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলছেন। সব মিলিয়ে ভোটের আগেই এই দুই রাজনৈতিক দল, শাসক এবং বিরোধী, যুযুধান রাজনৈতিক দলের লড়াইটা আরও জোরদার শিলিগুড়িতে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। ভোটার তালিকায় নাম তুলতে এবারে গ্রাহ্য হবে সিএএ সার্টিফিকেট। এসআইআর শুনানি শুরুর একদিন আগেই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, অর্থাৎ নতুন করে যারা ভোটার তালিকায় নাম তুলতে আবেদন করবেন তারা সিএএ সার্টিফিকেট নথি হিসেবে দিতে পারবেন। আরও একবার জানাই, ভোটার তালিকায় নাম তুলতে এবারে গ্রাহ্য হবে সিএএ সার্টিফিকেট। এসআইআর শুনানির একদিন আগেই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, অর্থাৎ নতুন করে যারা ভোটার তালিকায় নাম তুলতে আবেদন করবেন তারা সিএএ সার্টিফিকেট নথি হিসেবে দিতে পারবেন। এর আগে আমরা দেখেছিলাম বঙ্গ সফরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, ফিরে যাওয়ার পর তিনি কিন্তু তার সমাজ মাধ্যমে বার্তা দিয়েছিলেন যে মতুয়া এবং নমশূদ্র পরিবারের পাশে তারা থাকবেন, তারা এবং মর্যাদার সঙ্গে মতুয়াদের ভারতে থাকার যে অধিকার আছে সেই বার্তাও দিয়েছিলেন সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারপরেই দেখা যাচ্ছে এই ঘোষণা, অর্থাৎ ভোটার তালিকায় নাম তুলতে গ্রাহ্য সিএএ সার্টিফিকেট। এসআইআর শুনানি শুরুর একদিন আগেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, অর্থাৎ নতুন করে যারা ভোটার তালিকায় নাম তুলবেন তারা সিএএ সার্টিফিকেট নথি হিসেবে দিতে পারবেন। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, ভোটার তালিকায় নাম তুলতে এবারে গ্রাহ্য হবে সিএএ সার্টিফিকেট। এসআইআর শুনানি যখন শুরু হওয়ার ঠিক তার একদিন আগে এই সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন, তাতে আপনাদের কি মনে হয়? মতুয়া সমাজ তাতে তো অনেকটা বেশি স্বস্তি পেয়ে গেল। শক্তি পেয়ে গেল, কিন্তু সিএ সার্টিফিকেট কি পেয়েছে? সিএতে অ্যাপ্লাইটা করেছে যারা, কিন্তু সেখানে আবার সুপ্রিম কোর্ট বলছে যে সিএতে থাকলেই যে আপনি ভোট দিতে পারবেন, এটা তো সুপ্রিম কোর্ট একরকম বলছে, এদিকে আপনার সিএতে অ্যাপ্লাই, কিন্তু সিএতে অ্যাপ্লাই করলেই যে সে ভোটার অধিকার পাবে সেটা তো বলেনি। ভোট দিতে পারবে সেটাকে বলেছে অ্যাপ্লাই করতে পারবে, সেটা 6 নম্বর ফর্মে সেটা করতে পারবে, কিন্তু এটা তো বলেনি নির্বাচন কমিশন যে আপনার 2002 সালে ভোটটা থাকবে। এটা কি বলেছে? 2002 সালের পরের থেকে আপনি ভোটটা দেবেন সেটা কি বলেছে? তারা ফর্মটা 6 নম্বরে ফর্মে ভরতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ বলা হয়েছে যদি ভোটার তালিকায় নাম তুলতে চাওয়া হয় সেক্ষেত্রে যদি সিএএ সার্টিফিকেট থাকে সেটা গ্রাহ্য হবে না, সেটা গ্রাহ্য হবে, কিন্তু সেটা তো বলেনি যে আপনার 2002 সালের পরে ভোট যারা
ভোটার লিস্টে আপনার নাম নেই তারা ভোট দিতে পারবে, এটা কি বলেছেন? আমাদের প্রশ্ন তো সেইখানে যে নির্বাচন কমিশন, আমরা আধার কার্ডটার কথা বলছি, উনি সেই আধার কার্ডটা মাস্ট করার কথা বলছে না, সিএতে অ্যাপ্লাই করার কথা তাও 6 নম্বর ফর্মে সেটা বলছে যে সিগনেচার ফর্মে আপনি এইটা করতে পারবেন 6 নম্বর ফর্মে। তো সেখানে দাঁড়িয়ে তারা কখনোই বলছে না যে আপনার 2002 সালের পরে আপনি যে ভোটার লিস্টের নাম নাই, তো সেই সিএ ফর্ম থাকলে আপনি ভোটটা দিতে পারেন, সেটা কি বলছে? কি 11টা ডকুমেন্টস লাগবে না, সেটা কি বলছে? আমার প্রশ্ন তো এইখানে আমাদের। দেখুন, আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, যারা 2014 সালের পর এই দেশে এসেছেন তাদের ক্ষেত্রে তাহলে অনেকটা বেশি কি সুবিধে হচ্ছে? শুনে নির্বাচন কমিশন এবং বিজেপি এরা তো মিলেছিল, কিন্তু কখন কোনটা বলছে এদের কথা তো বিশ্বাস করাও কঠিন। এখন আজকের থেকেই আপনার মনে হয় শুনানিতে ডাকছে, কিন্তু তাদের কাছে যে 11টা ডকুমেন্ট যাদের কাছে নেই তারা কি করবে? কখনো বলছে সিএতে অ্যাপ্লাই করার জন্য, সেক্ষেত্রে যদি সিএ সার্টিফিকেট থাকে নির্বাচন কমিশন বলছে সেটা গ্রাহ্য, সেটা তারা গ্রহণ করবেন, এমনটাই তারা জানাচ্ছেন। না সেটা কি বলেছে এটা থাকলে 2002 সালের পর থেকে ভোট দিতে পারবে, এটা কি বলেছে তার ভোটার অধিকার থাকবে, এটা কি বলেছে? সেটা স্পষ্টভাবে এখনো কিছু বলেনি, তবে সিএ সার্টিফিকেট থাকলে সেটা নথি হিসেবে এই শুনানিতে তারা নেবেন, গ্রহণ করবেন। না সেটা গ্রহণ করুক, আমরা সেটা বলছি, সেটা ভালো, কিন্তু মানে আধার কার্ডটা মাস্ট কেন করছেন? আধার কার্ডটা কেন দরকার ছিল তার? আমি বুঝতে পেরেছি আপনার কাছে একাধিক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো আপনি করছেন, স্বভাবতই একগুচ্ছ প্রশ্ন আপনি করলেন, সেগুলোর উত্তর কি হয় সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ। অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেবের প্রসঙ্গ টেনে পাকিস্তানকে ফের কড়া বার্তা অমিত শাহ। সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে যোগ দিয়ে জঙ্গিদের মদতদাতা দেশকে হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই প্রথমবার সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনাকারী এবং হামলা কার্যকারী দুপক্ষকে উপযুক্ত শাস্তি দিয়েছে ভারত। সন্ত্রাসবাদ দমনে 360 ডিগ্রি প্রতিরোধের রূপরেখা ঘোষণা শাহের। সন্ত্রাস বিরোধী সম্মেলনের মঞ্চ থেকে সন্ত্রাসকে শূন্যতে নামিয়ে আনার হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সকলকে একজোট হতে হবে।